একটু পরেই আমার বিয়ে, আর আমার বিয়েতে আমার বর আসবে না। বর ছাড়া বিয়ে হয়তো খুব কমই হয়। বিয়েতে বরযাত্রীর সাথে বর বাড়ি থেকেও আসবে না, এমন বিয়ে হয়তো আদৌ হয়নি, কিন্তু আমার হচ্ছে। হ্যাঁ, আমার বর তার বাড়িতে, কিন্তু সে আসবে না। আমি সন্ধ্যা ইসলাম, এবার অনার্স তৃতীয় বর্ষে পড়ি। আমি যখন 5 বছরের তখন আমার মা মারা যায়। কিছু না বুঝলেও খুব কান্না করেছিলাম সেদিন। বুঝতে পেরেছিলাম মা না ফেরার দেশে চলে গেছে। আকাশে তারা বানিয়ে দিয়েছে আল্লাহ মাকে। এর কিছুদিন পরেই বাবা আরেকটা বিয়ে করে। সৎমা আমাকে প্রথম প্রথম আদর করলেও কয়েকদিন পর থেকেই তার আসল চেহারা দেখানো শুরু করে। আমার নামে আব্বুর কাছে নালিশ দিতে থাকতো, আমাকে মারধরও করতো। আব্বুর কাছেও আমি আস্তে আস্তে অসহায় হতে লাগলাম। তারপর একদিন হঠাৎ করে মামা আসলো আমাকে নিতে। আমি বুঝতে পেরেছিলাম আব্বুই মামাকে বলেছে এসে আমাকে ওনার কাছ থেকে নিয়ে যেতে। আমার জন্য নাকি খরচ বাড়াবে আব্বু, কিন্তু মামা না করে দিয়েছিল, তার কোনো খরচ লাগবে না। সেদিন খুব ভালো করে না বুঝলেও বুঝতে পেরেছিলাম মামা আমাকে খুব ভালোবাসে। মামা বাড়ি থেকেই পড়াশোনা করছিলাম। মামা, শিহা আর সিজদা ভাইয়া আমাকে খুব ভালোবাসতো। সিজাদ ভাইয়াকে পেয়ে মনে হলো সে আমারই আপন ভাই। মামি আমাকে সহ্য করতে না পারলেও মামার জন্য কিছু বলতে পারতো না। এই সবের মাঝে আস্তে আস্তে বড় থাকলাম। সিজাদ ভাইয়া বাইরে থেকে পড়াশোনা করে, আর শিহা এইখানেই কলেজে পড়ে। সিজাদ ভাইয়া মামা না থাকলে মামি আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো। আমি মামাকে তা বলতে পারতাম না, কারণ এমনিতেই ওরা আমাকে আশ্রয় দিয়েছে। আমি চাই না আমার জন্য ওদের সুখ নষ্ট হোক। এর মধ্যে আমি একটা ছেলেকে ভালোবেসে ফেলেছিলাম। রিহানও আমাকে খুব ভালোবাসতো। ভেবেছিলাম ওকে ভালোবেসে সব কষ্ট দূর হয়ে যাবে আমার। ও নিজেও বলেছিল আমার আর কোনো কষ্ট করতে হবে না। ওকে নিয়ে ছোট একটা সংসারের স্বপ্ন দেখেছিলাম আমি। হাজারো ইচ্ছে সেখানে ছুটাছুটি করতো। প্রতিদিন নিয়ম করে ভালোবাসি বলতাম দুজন দুজনকে। ভোর করে একদিন ভালোবাসি না বললে খুব অভিমান হতো আমার। কিন্তু জানি না কি হয়েছে, হঠাৎ করে অভিমান করেও হারিয়ে গেছে। অনেক চেষ্টা করেছিলাম যোগাযোগ করার, কিন্তু পারিনি। সেদিনও খুব কেঁদেছিলাম। কথাই আছে না, কিছু কিছু মানুষের কপালে সুখ নেই, আল্লাহ তাদের কপালে সুখ লিখেনি। 1 সপ্তাহ হলো মামা মারা গেছে, আর মামি আমার ছোটবেলা থেকেই পছন্দ করতো না। এখন মামা নেই, তাই আমাকে বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছে। আর আজকেই তার সেই অপেক্ষার্ত দিন চলে এসেছে। আমি চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে। খুব সুন্দর করে সাজানো হচ্ছে আমাকে, ভারী ভারী গহনা দিয়ে। ওরা অনেক বড়লোক, তাই আমাকে স্বর্ণ দিয়ে মরিয়ে নিয়ে যাচ্ছে। আর মামিকে মোটা অঙ্কের টাকা দিয়েছে আমাকে বিয়ে দিতে। নিজের কাছে নিজেকে পরী মনে হচ্ছে। কখনো নিজেকে আয়নায় তেমন ভালো করে দেখা হয় না, তো তাই আজকে একটু অন্যরকম লাগছে। আমি শুধু আমার বরের নামটা শুনেছি, শায়ান আহমেদ স্বাধীন ওনার নাম। ওনার নাকি মানসিক সমস্যা আছে, এই জন্যই মামিকে এত টাকা দিয়েছে আমাকে বিয়ে দেওয়ার জন্য। বলতে পারেন বিয়ের বাহানা দিয়ে মেয়ে কিনে নিয়ে যাচ্ছে, আর মামি আমাকে বিক্রি করে দিচ্ছে। ওনার মানসিক সমস্যার জন্যই ওনাকে এখানে নিয়ে আসা হবে না, তাই এই বাড়ি থেকে কয়েকজন কাজের সাথে ওই বাড়িতে গিয়েই ওনাকে কবুল বলিয়ে সই করিয়ে বরযাত্রী সহ ওরা এই বাড়িতে আসবে। বর আসবে না বলে সবাই হাসাহাসি করছে, তাতে আমার কোনো আক্ষেপ নেই। আমার মনে হচ্ছে আমি জীবন্ত লাশ, কোনো অনুভূতি কাজ করছে না ভিতরে। অনুভূতিহীন মানুষ হয়ে গেছি আমি। কষ্টও হচ্ছে না, আমার খুশিও লাগছে না। হঠাৎ শিয়া এসে আমায় জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছে। আপু, আমি জানি আম্মু তোর সাথে অন্যায় করেছে, কিন্তু আমি কিছু করতে পারছি না তোর জন্য। আমাকে ক্ষমা করে দিস। আরে পাগলি, কি বলছিস এসব? যেখানে নিজের বাবা আমাকে দেখেনি,
ফেলে দিয়েছিল, সেখানে মামি আমার ভার নিয়ে আমাকে এতদিন সহ্য করে বিয়ে পর্যন্ত দিয়ে দিচ্ছে। এই কাজটা কয়জনে করে বল? আমার কোনো অভিযোগ নেই মামির প্রতি, এমনকি কারোর প্রতি কোনো আক্ষেপ নেই। আমার যে কপালই মন্দ রে, তুই মামির সব কথা শুনিস আর জিহাদ ভাইয়াকে কিছু বলিস না। সে আরও শক্ত করে জড়িয়ে ধরলো সন্ধ্যাকে। কি বলছিস এইসব? কেন বলবো না? সিজাদ ভাইয়া এইসব জানতে পারলে অনেক কষ্ট পাবে আর পড়াশোনা ছেড়ে চলে আসবে। আমি চাই না আমার জন্য ভাইয়ার পড়াশোনার কোনো ক্ষতি হোক। আমার কপালে যা আছে তা তো হবেই। হঠাৎ মামির রুমে এসে ন্যাকা কান্নাকাটি শেষ হলে এবার চল, কাজে চলে এসেছে। বরযাত্রী লেট করবে না বেশি। মা, তুমি এর পরও আপুর সাথে এমন করছো? শিয়া তুই চুপ কর। মামি আমি আসছি। বিশাল এক বাসার বাইরে এসে গাড়ি থামি। আমাকে কি তাহলে এই বাসার বউ করে নিয়ে এসেছে? ভাবার সময় নেই, সবার সাথে তাড়াতাড়ি পা চালাতে হবে। বাসার ভিতরে পা দিচ্ছি স্বামী ছাড়া, ভিতরে কেমন জানি একটা লাগছে। ওনাকে আমি দেখিও নি, মামির কথা দিয়েই আমি রাজি হয়ে গিয়েছিলাম। এছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না। বিশাল ড্রয়িং রুমে বসে আছে সন্ধ্যা, শাশুড়ি নাফিজা বেগম আর শ্বশুর আসিফ আহমেদ, দেওর অয়ন, দেওরের বউ আশা। ওরা সবাই কি জানি কথা বলছে সন্ধ্যার থেকে দূরে দাঁড়িয়ে। কিছু শুনতে পারছে না সন্ধ্যা, শুধু শ্বশুরের এইটুকু শুনতে পেয়েছে সন্ধ্যা। ও যাতে কখনো এইসব বিষয়ে না জানতে পারি। কথাটা শুনে সন্ধ্যার কেমন জানি লাগলো, কিন্তু সন্ধ্যা বোঝার চেষ্টাও করলো না। সন্ধ্যা বিশাল বাড়ি দেখায় ব্যস্ত। সন্ধ্যার ননদ তুয়া কাছে এসে বলল, ভাবি, খারাপ লাগছে না তো? একটা মুচকি হাসি দিয়ে বললাম, না। তুয়া সন্ধ্যার কাছ থেকে চলে যেতেই একটা কম বয়সী মেয়ে ভয়ে ভয়ে এসে সন্ধ্যার কাছে বসে। ভাবি, আপনাকে একটা কথা বলতে চাই। ভয়ে ভয়ে। ভাবি, আমি এই বাড়িতে কাজ করি। আমার নাম শাপলা। আপনি তো কিছুই জানেন না। আপনাকে কিছু বলতে চাই। এইটুকু বলতেই আমার যা আশা এসে শ্যাবলাকে আটকে দেয়। বুঝতে পারলাম আমার যা হয়তো বুঝে গেছে শ্যাবলা কি বলবে। শ্যাবলা আশাকে দেখে ভয়ে ঢোক গিলছে। ভাবি, নতুন বউ অনেক সুন্দর। এখন তুই যা কাজ কর। চোখ বড় বড় করে। আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে, শুধু বোকার মতো তাকিয়ে আছি ওদের দিকে। কিন্তু আমার স্বামীকে একবারের জন্য দেখতে পেলাম না। এখনো অনেক কথাই আছে, সেটাও জানি না। আমার শাশুড়ি কাছে এসে, মা, অসুবিধা হচ্ছে না তো কোনো? না মা। আশা, ওকে স্বাধীনের রুমে নিয়ে যা আর খাবার রুমেই দিয়ে আয়। জি মা। রাত 12টা বাজে, কিন্তু আমার স্বামীকে আমি এখনো দেখতে পাইনি। বসে থাকতে থাকতে আমি ক্লান্ত হয়ে গেছি। রিহানের কথা মনে পড়ছে অনেক। এমন একটা রুমে তো ওর জন্যই এইভাবে বসে থাকার কথা ছিল। মিথ্যা অভিনয় করে চলে গেল। খুব কি দরকার ছিল এসব করার? এসব ভাবতে ভাবতেই দরজায় শব্দ হলো। আমি একটু জড়সড় হয়ে বসলাম। একবার ওনার দিকে তাকিয়ে দেখলাম চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, দাড়িগুলো বড় বড়, চোখের নিচে কালো দাগ পড়েছে। কিন্তু বিশাল দেহি উনি। গায়ের রং ফর্সা হলেও ময়লা জমেছে। বোঝা যাচ্ছে এক পলক দেখার যতটুকু দেখা যায় দেখলাম। আমি নিচু হয়ে বসে আছি ঘোমটা টেনে। উনি আমার কাছে এসে বললেন। আমি একটু নড়ে চড়ে বসলাম। উনি আমার ঘোমটা তুলে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে আমার গালে এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরলো। কি কি করছেন? প্লিজ ছাড়ুন, আমার লাগছে। উনি আমার ঘোমটাটা টেনে ফেলে দেয়। আমার কোনো কথাই উনি শুনছে না, কেমন জানি পাগলের মতো করছে। হঠাৎ করে মনে হলো ওনার তো মানসিক সমস্যা আছে। মনে পড়তেই আমি খাট থেকে লাফ দিয়ে নেমে পড়লাম। উনি ঘুরে আবার আমার কাছে আসছে। আমি ভয়ে ভয়ে বলছি, প্লিজ আমার কাছে আসবেন না, দূরে যান, এমন করবেন না বলছি প্লিজ। উনি আমার
কাছে এসে দুই হাতে কোমরে ধরে আমি চোখ বন্ধ করে ফেলি, কিন্তু হঠাৎ উনি আমার কোমরে দুই হাতের বড় বড় নখ দিয়ে চাপ দিয়ে ধরে। নখগুলো কোমরে ছুরির মতো বিঁধে যায়। একবারে চিৎকার দিতে গিয়ে মুখ চেপে ধরি। আমি রক্ত বের হচ্ছে বুঝতে পারছি। আমি ওনাকে ধাক্কা দিয়ে আমার কাছ থেকে সরিয়ে আমি চলে যেতে নিলেই এক টান দিয়ে আবার উনি আমাকে কাছে নিয়ে আসে। আমার কাঁধে কামড় দিয়ে ধরে আমি চিৎকার দিয়ে উঠি। উনি আমার মুখ চেপে ধরে। আমি ওনাকে কোনো মতে নিজে থেকে সরাতে পারছি না। আমি ব্যথা পাচ্ছি, প্লিজ আমাকে ছাড়ুন। তারপর গলায় মুখে আমি অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছি, কিন্তু উনি আমায় ছাড়ছে না। এবার চিৎকার দিতে হবেই, কেউ আমাকে না বাঁচালেই এই লোকটা আমাকে মেরেই ফেলবে। আমি ওনাকে ধাক্কা দিতেই উনি টাল সামলাতে না পেরে পড়ে যায়। আমি দরজার দিকে দৌড়ে যেতে নিলেই উনি আবার পায়ে ধরে টান মেরে আমাকে ফেলে দেয় ফ্লোরে। পড়ে গিয়ে মাথায় অনেক জোরে আঘাত লাগে আমার। উনি আমায় টেনে ছেঁচড়ে ওনার নিচে নিয়ে যায়। আর কিছু মনে নেই আমার। সকালে জ্ঞান ফিরতেই অল্প অল্প রোদের ঝিলিক আমার চোখে এসে পড়ছে। চোখ ছাড়া আর কিছুই নড়তে পারছি না আমি। সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে আছে। মাথাটা তুলতে গিয়ে আবার ফ্লোরে ফেলে দিলাম। হঠাৎ উপরে ভারী বস্তু অনুভব হলো আমার। মাথাটা একটু উপরে তুলে দেখলাম উনি আমার বুকের উপর মুখ গুজে শক্ত করে ধরে শুয়ে আছে। আমি ব্যথায় নড়তে পারছি না, তবুও ওনাকে সরানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। উনি আরও শক্ত করে জড়িয়ে ধরেছে আমায়। কাল রাতের কথা মনে পড়তে ওনাকে শরীরের সবটুকু শক্তি দিয়ে ধাক্কা মেরে ওপর থেকে ফ্লোরে ফেলে দিলাম। উনি নিচে পড়ে গিয়ে জেগে যায়। আমি ভয়ে হামাগুড়ি দিয়ে দেয়ালের সাথে মিশে বসে পড়ি। ভীষণ ভয় হচ্ছে আমার এখন, এই পাগলটা আমায় মেরে না ফেলে। হে আল্লাহ, কেন আমার সাথে এমন করছো? আমার কপালে কি একটু সুখ লিখনি? আমাকে এত অভাগী করে কেন পাঠালে? এর থেকে আমার মায়ের সাথে আমাকে নিয়ে যেতে। উনি আমার দিকে কেমন করে জানি তাকিয়ে আছে। ভয়ে আমার ভিতরে সব শুকিয়ে গেছে, বুকের ধুকপুকুনি বেড়ে গেছে। কিন্তু ওনার ব্যবহারে আমি অবাক না হয়ে পারলাম না। উনি উল্টো আমাকে দেখে মনে হয় ভয় পাচ্ছে। এক সাইডে গিয়ে ভয়ে জড়সড় হয়ে হাত মা গুটিয়ে বসে আছে। ওনার ব্যবহারে আমি থমকে গেলাম। শিহর চোখে ওনার দিকে তাকিয়ে থাকলাম। আমার তাকিয়ে থাকা দেখে উনি বলল, আপনি আমার বউ তাই না? আমার সাথে কানামাছি গাড়ি দিয়ে খেলবেন? আমার অনেক গাড়ি আছে। একটু অন্যরকম ভাবে বলল বাচ্চাদের মতো। ওনার কথাই আমি অবাক হয়ে তাকিয়ে আছি। উনি কি সেই মানুষ যে কাল রাতে আমার সাথে এমন করেছে? আমার উপর এত অত্যাচার করে দিয়ে পড়েছিল আমার উপর। আমি ভয়ে চুপ হয়ে আছি, কি বলবো কিছু বুঝতে পারছি না। দরজায় নক করছে কে জানি। আমি নাড়াচাড়ার শক্তি না পেলেও ও নক পড়তেই আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দিই। দরজা খুলে দেখি আমার শাশুড়ি মা আর দেবর। মা আমায় দেখে কতক্ষণ চুপ করে দাঁড়িয়ে আছে, তারপর আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি জানি মা, কাল রাতে তোমার উপর দিয়ে কি গিয়েছে। ছেলেটা যে এমন হয়ে যাবে কখনো ভাবিনি আমি। তোমাকে একটু সহ্য করতে হবে মা। ও অনেক ভালো, শুধু একটু মিশতে হবে। জি মা। তুমি ফ্রেশ হয়ে নিচে আসো। অয়ন স্বাধীনকে নিয়ে যাক। অয়ন যা, স্বাধীনকে ফ্রেশ করিয়ে খাবার টেবিলে নিয়ে আয়। যাও মা, তুমি ফ্রেশ হয়ে আসো। আমি ওপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালাম। অয়ন ভিতরে এসে ওনাকে নিয়ে গেল। আমি দরজা লাগিয়ে ফ্লোরে বসে পড়লাম। দরজায় হেলানা দিয়ে জীবনটা কেমন জানি হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই একটুও শক্তি পাচ্ছি না শরীরে। চোখ দিয়ে এখন আর পানিও বের হয় না। তবুও উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে রুমের চারদিকে একবার চোখ বুলালাম। রাতে তেমন ভালো করে দেখা হয়নি। আমি চুল মুছতে মুছতে কতগুলো ছবির সামনে গিয়ে দাঁড়ালাম। সবগুলো ছবি স্বাধীনের। উনি এত সুন্দর ছিল, এখন দেখলে বোঝাই যায় না।
সবগুলো ছবিতেই ওনাকে অনেক স্মার্ট লাগছে, বাইরের দেশের ছবি সবগুলো। তাহলে কি উনি আগে দেশের বাইরে থাকতো? আগে কি উনি সম্পূর্ণ সুস্থ ছিল? হ্যাঁ, সুস্থ না হলে তো এত সুন্দর করে ছবি তুলতেই পারতো না। তাহলে কি কারণে উনি মানসিক রোগী হয়ে গেলেন? মাথায় কেমন জানি হ্যাং করছে, কিছুই মাথায় ঢুকছে না। আবার দরজায় নক পড়তেই আমার ধ্যান ভাঙে। ভাবি, আমি তুয়া, সবাই বসে আছে তোমার জন্য, তাড়াতাড়ি আসো। হ্যাঁ, আসছি। সবাই খাবার টেবিলে বসে আছে। স্বাধীন কতগুলো চামচ নিয়ে ছোট মানুষের মতো খেলছে। আমার অবাক লাগছে অনেক এই সব থেকে। উনি এমন কেন হয়ে গেল? উনি কি সত্যি এমন হয়ে গেছে নাকি অভিনয় করছে? আমার শ্বশুর আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে, মা বসো, সবার সাথে নতুন পরিবেশ মানিয়ে নিতে তো একটু সময় লাগবেই। না বাবা, আপনারা খান, আমি পরে খেয়ে নেব। না, তুমি আমার সাথে বসে খাবে, বসো। বাবার কথা আমি আর ফেলতে পারলাম না, আমিও বসে পড়লাম সবার সাথে। কিন্তু শ্যাপলা আমার দিকে কেমন করে জানে তাকাচ্ছে, যার ফলে আমার কেমন জানি একটা লাগছে। খাওয়া দাওয়া শেষ, আমি রুমে আসতেই আমার পিছনে স্বাধীনও আসে। আমি ওনাকে দেখে ভয় পেয়ে যাই, উনি আবার আমাকে কিছু করবে না তো? কিন্তু না, উনি আমার কাছে এসে আমাকে খাটে বসিয়ে আমার কোলে শুয়ে পড়ে। আমি ওনার ব্যবহারে অবাক না হয়ে থাকতে পারছি না। আমাকে কি ভয় লাগে আপনার? না তো, আমতা আমতা করে। আমাকে সবাই ভয় পায় কেন? আমি কি খুব খারাপ? আপনার শরীরের গন্ধটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, আপনি আমার সাথে খেলবেন? আমি এতগুলো প্রশ্নের কি জবাব দিব কিছুই বুঝতে পারছি না, শুধু বললাম হুম। আমি বলাতেই উনি লাফ দিয়ে আমার কোল থেকে উঠে পড়লো। আচ্ছা, তাহলে আপনি বসুন, আমি গাড়িগুলো বের করি। কথাগুলো বলে উনি অনেকগুলো খেলনা গাড়ি বের করে নিয়ে আসলো আর আমাকে ওনার কাছে যেতে বললো। আমি ওনার থেকে একটু দূরে বসলাম। উনি গাড়িগুলো আমাকে দিচ্ছে, আবার আমাকে ওনার কাছে দিতে বলছে। উনি খুব খুশি হচ্ছে, হাতে তালিও দিচ্ছে। ওই লাল গাড়িতে করে আমি আর আমার বউ হানিমুনে যাব। উনি যে এমন ছেলে মানুষই করবে আমি ভাবিনি। ওনার এই বাচ্চা স্বভাবে আমি মুগ্ধ হচ্ছি। হঠাৎ উনি বলল পানি খাবে, তাই পানি আনতে নিচে গেলাম। কিন্তু অয়নের রুম থেকে কথা শব্দ আসছে শুনে আমি একটু দাঁড়ালাম। আশা কথা বলছে বোঝা যাচ্ছে। আয়ান বাবা, এই মেয়েটার সাথে এত আদেখাতো দেখানোর কি আছে? আশা, তুমি যা বোঝো না তা নিয়ে কথা বলবে না। আশা কার কথা বলছে? এসব কারোর পায়ের শব্দ শুনে নিচে চলে যায় তাড়াতাড়ি সন্ধ্যা। পানি নিয়ে আসার সময় রাফিজা বেগম সন্ধ্যাকে ডাক দেয়। জি মা, বলুন। মা, তুমি আমার ছেলেকে সামলাতে পারবে তো? আমি একটু চুপ থেকে মা, পারবো। আমার ছেলেকে তুমি দেখে রেখো। কিন্তু মা, উনি কি আগে সুস্থ ছিল? শাপলা, একটু দেখে যা তো। জি খালাম্মা, আসতেছি। শাশুড়ি মা চলে গেলেন। উনি কি বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছিলাম? আমাকে কি ইগনোর করলেন? কিন্তু কি এমন হয়েছিল ওনার? সবাই কেমন জানি একটা ব্যবহার করছে আমার সাথে। স্বাধীনকে পানি দিয়ে বসে আছি, আমার মাথায় কিছু ঢুকছে না। উনি এমন বাচ্চা স্বভাবের হয়ে গেল কিভাবে? সারাদিন আমি স্বাধীনের সাথে বাচ্চাদের অনেক খেলা খেললাম, কিন্তু সন্ধ্যা থেকে আমি ওনাকে আর দেখতে পাচ্ছি না। তাই খুঁজতে থাকলাম উনি কোথায় দেখার জন্য। হঠাৎ কেউ একজন আমাকে টান দিয়ে একটা রুমে নিয়ে যায়। শ্যাপলা, তুমি আমাকে ভয় দেখিয়ে ফেলছো। ভাবি, আপনি স্বাধীন ভাইয়াকে বাঁচান। মানে কি হয়েছে ওনার? হয়নি, হচ্ছে। ওনাকে এই বাড়ির একটা রুম নিয়ে প্রতিদিন কি জানি করে, পরে ভাইয়া পাগলের মতো হয়ে যায় আর দিনে বাচ্চাদের মতো আচরণ করে। আগে উনি অনেক ভালো ছিল, আমি আপনাকে সব পরে বলছি, কিন্তু আপনি আগে ভাইয়াকে বাঁচান। আমি দৌড়ে গেলাম,
ওই রুমে, কিন্তু কেউ নেই। তাহলে কি শ্যাপলা মিথ্যে বলছে? হঠাৎ আমি অয়ন ভাইয়ার রুম থেকে স্বাধীনের চিৎকার শুনতে পেলাম। মা বাবাও বাসায় নেই। আমি দৌড়ে রুমের কাছে গেলাম। রুমে কে কে আছে কিছুই বোঝা যাচ্ছে না। স্বাধীন চিৎকার করছে, না না, আমাকে ছেড়ে দাও। ভাইয়া, এটা না দিলে তুই ভালো হবি না। না না, আমি দেব না। হঠাৎ স্বাধীনের শব্দ বন্ধ হয়ে যায়। আমি ভয় পেয়ে যাই। কি হলো ওনার? ওরা বের হচ্ছে বুঝতে পেরে সন্ধ্যা রুমের সাইডে পর্দার আড়ালে লুকিয়ে পড়ে। কে কে বের হলো সন্ধ্যা দেখতে পাইনি। সন্ধ্যা উকি দিয়ে দেখতে পারলো স্বাধীন রুম থেকে বের হয়ে ওদের রুমের দিকে যাচ্ছে। সন্ধ্যাও বের হয়ে তাড়াতাড়ি স্বাধীনের পিছনে গেল। সন্ধ্যা রুমের ভিতরে গিয়ে দেখে স্বাধীন রুমের ভেতরে গিয়ে দেয়ালে নখ দিয়ে খামচে আর নখ ভেঙে রক্ত পড়ছে, আর চোখগুলো লাল হয়ে আছে। স্বাধীনের এই অবস্থা দেখে সন্ধ্যার ভিতরে মোচড় দিয়ে ওঠে। সন্ধ্যা দৌড়ে গিয়ে স্বাধীনকে জড়িয়ে ধরে। এক হাত দিয়ে স্বাধীনের পিঠ আর এক হাত দিয়ে স্বাধীনের চুল আঁকড়ে ধরে সন্ধ্যা। স্বাধীন আবার সন্ধ্যার পিঠে আর কোমরে তার অর্ধভাঙা নখ ছুরির মতো বিধিয়ে দেয়। সন্ধ্যা ব্যথায় চোখ বন্ধ করে ফেলে, কিন্তু সন্ধ্যা স্বাধীনকে আঁকড়ে ধরেই আছে, ছাড়ছে না। স্বাধীন সন্ধ্যাকে আবার কাঁধে কামড় ধরে। সন্ধ্যা ব্যথায় স্বাধীনকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। স্বাধীন, আপনি শান্ত হন প্লিজ, কিছু হয়নি, আপনি শান্ত হন। স্বাধীন সন্ধ্যাকে এক ধাক্কায় দূরে সরিয়ে দিয়ে হিংস্রতার সাথে সন্ধ্যার দিকে এগিয়ে যাচ্ছে, আর সন্ধ্যা পিছিয়ে যাচ্ছে। স্বাধীন দেখুন, আমি আপনার স্ত্রী, আমার সাথে এমন করবেন না প্লিজ, আমার কথা শুনুন, কালকে আমরা কানামাছি খেলবো। স্বাধীন প্লিজ আমার কথা শুনুন। পিছাতে পিছাতে স্বাধীন সন্ধ্যার কোনো কথাই শুনছে না। অসংখ্য যন্ত্রণাভাবে সন্ধ্যাকে দু হাত দিয়ে ধরতে গেলেই সন্ধ্যা হাতের নিয়ে দিয়ে ওপর পাশে চলে আসে। সন্ধ্যা এখন বুঝতে পারছে স্বাধীন সন্ধ্যার কোনো কথা শুনবে না, আর সন্ধ্যা এখন কিছু করতেও পারবে না। তাই স্বাধীনের হাত থেকে বাঁচতে সন্ধ্যা দৌড়ে ওয়াশরুমে গিয়ে ওয়াশরুমের দরজা লাগিয়ে দেয়। স্বাধীন ওয়াশরুমের দরজায় ধাকাচ্ছে, কিন্তু সন্ধ্যা দরজা খুলছে না, কারণ সন্ধ্যা জানে দরজা খুললে কি হবে। স্বাধীন কেমন জানি একটা আওয়াজ করতে শুরু করে দেয়। হঠাৎ সন্ধ্যা ভাঙচুরের আওয়াজ শুনতে পায়, কিন্তু সন্ধ্যা ভয়ে আর দরজা খুলে না, দরজার পাশে বসে পড়ে। মুখ চেপে কান্না করছে সন্ধ্যা। কি হচ্ছে এইসব ওর সাথে? সব কিছু কেমন জানি ধোঁয়াশা লাগছে। এই বাড়িটাকেও তার কাছে কেমন ভূতেরও বাড়ি লাগছে। অদ্ভুত সব কিছু ঘটছে ওর সাথে, মানুষগুলো কেমন জানি অদ্ভুত। কিন্তু স্বাধীনের সাথে কি হলো তখন? রুমের ভিতরে কি এমন হলো যার ফলে স্বাধীন আবার গত রাতের মতো হয়ে গেল? স্বাধীন যদি আগে সুস্থ ছিল তাহলে এমন কেন হয়ে গেল? সব কিছু আমাকে জানতে হবে, কিন্তু কিভাবে জানবো? শ্যাপলা, হ্যাঁ শ্যাপলা আমাকে সব কিছু বলতে পারবে। ও আমাকে তাহলে এই সব কিছুই বলতে চেয়েছিল, আর আশা ওকে আটকে দিয়েছিল। আমার শ্যাপলার সাথে কথা বলতে হবে। সন্ধ্যায় এই সব চিন্তা করতে করতে ওয়াশরুমের দরজায় হেলানা দিয়ে ঘুমিয়ে পড়ে। খুব ভোরে সন্ধ্যার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই সন্ধ্যার স্বাধীনের কথা মনে পড়ে। উনি ঠিক আছে তো? আর কিছু না ভেবে সন্ধ্যা লাফ দিয়ে দরজা খুলে দেখে স্বাধীন খাটের উপরে নেই। পুরো ঘরে ভাঙা কাচের জিনিস ছড়িয়ে আছে। চোখ ঘোরাতেই দেখে স্বাধীন ওয়াশরুমের দরজার এইখানেই দেয়ালে হেলানা দিয়ে ঘুমিয়ে আছে। স্বাধীনের ডান হাত কেটে রক্ত শুকিয়ে গেছে। স্বাধীনকে দেখে সন্ধ্যার মনে প্রবল বেগ ঝড় বইছে। কি নিষ্পাপ চেহারা, কত মায়া ভরা, আর উনি কিনা আজকে পাগল। চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল সন্ধ্যার। সন্ধ্যা স্তব্ধ করে স্বাধীনের শরীরে হাত দিতে যাচ্ছে, কিন্তু স্বাধীন উঠে আবার পাগলামি করবে না তো? সন্ধ্যা আর কিছু না ভেবে স্বাধীনের চোখে মুখে পড়ে থাকা চুলগুলো সরিয়ে ডাক দিতে শুরু করলো। স্বাধীন, শুনছেন? সকাল হয়ে গেছে, উঠে পড়ুন। স্বাধীন। সন্ধ্যার ডাকে স্বাধীন চোখ খুলে তাকিয়ে সন্ধ্যাকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে বলে ওঠে, আপনি কোথায় গিয়েছিলেন আমাকে রেখে?
আমার অনেক ভয় করছিল। আপনি কোথায় গিয়েছিলেন? আমাকে রেখে আর কোথাও যাবেন না বলুন। সন্ধ্যার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। কোথাও যাব না, আমি আপনাকে রেখে কথা দিলাম। এখন উঠুন, আপনার হাত কেটে গেছে, ব্যান্ডেজ করে দেই। সন্ধ্যা স্বাধীনের হাতে ব্যান্ডেজ করে দিয়ে স্বাধীনকে ওয়াশরুমে পাঠায় ফ্রেশ হতে। কিন্তু স্বাধীনের শব্দ শুনে সন্ধ্যা দৌড়ে ওয়াশরুমে যায়। কি হয়েছে আপনার? হাতে ব্যথা পেয়েছি। মুখে ব্রাশ নিয়ে। আপনি আমার ব্রাশ দিয়ে দাঁত মাজছেন কেন? আপনার ব্রাশ তো ওটা। আপনি তো আমার বউ, তার মানে আপনার সব কিছুই আমার। বাবা, অনেক কিছু জানেন দেখছি। সন্ধ্যা স্বাধীনকে ব্রাশ করিয়ে হাত মুখ ধুইয়ে খাটের উপর বসায়। এখানে এখন ভালো বাচ্চার মতো বসে থাকবেন, আমি ঘর পরিষ্কার করব। নিচে নামলে আবার পা কেটে ফেলবেন। সন্ধ্যা কাঁচগুলো একটা বেলচাতে তুলছে আর স্বাধীন অপলক দৃষ্টিতে সন্ধ্যার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যার চোখ স্বাধীনের দিকে যেতেই স্বাধীন চোখ নামিয়ে ফেলে। কি দেখছেন? আপনাকে। আমি একবারে আমার ওই পুতুলটার মতো। সন্ধ্যা মুচকি হাসলো স্বাধীনের কথায়। কাঁচগুলো নিয়ে উঠে দাঁড়াতে ফ্লোরে পড়ে থাকা একটা কাঁচের টুকরো সন্ধ্যার পায়ে ঢুকে পড়তেই সন্ধ্যা উফ করে ওঠে। স্বাধীন লাফ দিয়ে খাট থেকে নেমে সন্ধ্যাকে খাটে বসিয়ে সন্ধ্যার পা স্বাধীনের হাঁটুর উপর রাখে। কিছু হয়নি, আপনি খাটে বসুন। আপনার পা থেকে তো রক্ত বের হচ্ছে, কাজ বেঁধে আছে। স্বাধীন আর কিছু না বলে সন্ধ্যার পায়ের কাঁচ বের করে ওনার জন্য ছোট দিয়ে কাঁচ চেপে ধরে। সন্ধ্যা চোখ বন্ধ করে ফেলে স্বাধীনের ঠোঁটের স্পর্শে। সন্ধ্যার ফোন বাজতেই সন্ধ্যার চোখ খুলে খাটের উপর থেকে ফোন নিয়ে দেখে শিয়া কল দিয়েছে। শিয়া বল। বিয়ের 2 দিন না যেতেই বোনকে ভুলে গেলি? তুইও তো আমাকে ঠিকই ভুলে গেছিস, একটা কলও দিসনি। আমি ভুলিনি বলেই আজকে আসবো। সত্যি? একটু পরেই আসবো। আচ্ছা, মামি আসবে? না রে, আম্মুর কাজ আছে, আসবে না। সন্ধ্যা কিছুক্ষণ চুপ থেকে। আচ্ছা, তুই সাবধানে আসিস, রাখি। সকালের নাস্তা করে সবাই সবার কাজে চলে যায়। শ্যাপলা বাইরে যাওয়ায় সন্ধ্যা অপেক্ষা করছে শ্যাপলা কখন আসবে আর সব জানতে পারবে কি হয়েছিল স্বাধীনের সাথে। সন্ধ্যাকে এমন পায়তারা করতে দেখে সন্ধ্যার শাশুড়ি নাফিজা বেগম সন্ধ্যার কাছে আসে। কিছু হয়েছে মা? স্বাধীন আবার কিছু করেছে? সন্ধ্যা কি বলবে বুঝতে পারছে না, কিন্তু সন্ধ্যার জানতে হবে এমন স্তত্ব করলে চলবে না। আসলে মা, আমি ওনার সম্পর্কে জানতে চাই, কি হয়েছিল ওনার যার জন্য উনি মানসিক রোগী হয়ে পড়ে। নাফিসা বেগমের চোখে পানি চলে আসে সন্ধ্যার কথা শুনে। ভেবেছিলাম তোমায় বলবো না, কিন্তু তুমি ওর স্ত্রী, তোমার জানার অধিকার আছে। তাহলে শোনো কি হয়েছিল। স্বাধীন কানাডায় থেকে পড়াশোনা করত, অনেক ভালো এবং ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট ছিল। বাইরে থাকার সময় ও খুব ভালো ছিল, কিন্তু একবার ছুটিতে দেশে বেড়াতে এসে একটা মেয়েকে ওর অনেক ভালো লেগে যায়। ওর নাম ছিল রিয়া। বলতে পারো ওই মেয়ের জন্য স্বাধীন পাগল ছিল। মেয়েটা ও স্বাধীনকে পছন্দ করত, দুজন দুজনকে ভালোবেসে ফেলেছিল। কিন্তু দুর্ঘটনাবশত ওই মেয়েকে অয়নও পছন্দ করত। একদিন স্বাধীন যখন রিয়াকে বাসায় নিয়ে আসে তখন আমি বুঝতে পারি অয়নও ওকে পছন্দ করে, কিন্তু অয়ন স্বাধীনের জন্য আর কিছু বলেনি। ও রিয়াকে ভুলে যায়। কিছুদিন পরেই ওদের বিয়ে ঠিক হয়, কিন্তু সেই দিনটা যে ভুলবার নয়। স্বাধীন আর রিয়া শপিং করতে বের হয়েছিল, কিন্তু কার অ্যাক্সিডেন্টে সব তছনছ হয়ে যায়। রিয়া মারা যায় সেই অ্যাক্সিডেন্টে, আর স্বাধীনও মাথায় অনেক আঘাত পাওয়ায় ওর এমন হয়ে যায়। এমন অবস্থায় স্বাধীনকে কেউ বিয়ে করতে চায়নি মা, তাই তোমাকে নিয়ে আসা। নাফিজা বেগম কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ে। সন্ধ্যার চোখ দিয়েও পানি পড়ছে। কিন্তু আয়ন যে প্রতিদিন ওনাকে রুমে নিয়ে গিয়ে স্বাধীনকে প্রতিদিন একটা ইনজেকশন দিতে হয় আর কিছু ঔষধ খাওয়াতে হয়, যা ও খেতে চায় না।
আর ইঞ্জেকশন না দিলে ও কোমায় চলে যাবে, কিন্তু ও এই ইঞ্জেকশন দিলে কেমন জানি করে। সন্ধ্যা কি বলবে কিছু বুঝতে পারছে না, কিছুক্ষণ চুপ থেকে। উনি কি আর সুস্থ হবে না? ডাক্তার তো বলেছে হবে, কিন্তু সময় লাগবে। তুমি ওকে সুস্থ করে তুলো মা, তুমিই পারবে আমার ছেলেকে সুস্থ করে তুলতে। বলো তুমি আমার ছেলের পাশে থাকবে। সন্ধ্যার হাত ধরে সমস্ত পৃথিবী যদি বিসর্জন হয়েও যায়, আমি ওনাকে ছেড়ে কোথাও যাব না, আমি ওনার পাশে থাকবো মা, কথা দিলাম। এখন আমি মরেও শান্তি পাবো, আমার ছেলেকে আমি বিশ্বস্ত কারো হাতে তুলে দিতে পেরেছি। সন্ধ্যা রুমে গিয়ে দেখে স্বাধীন সন্ধ্যার ফোনে গেম খেলছে। কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলো সন্ধ্যা, তারপর স্বাধীনের কাছে এসে, আপনি চকলেট পছন্দ করেন? অনেক অনেক। আপনার একটা বোন আসবে অনেকগুলো চকলেট নিয়ে, যদি আপনি আমার কথা শুনেন তো, আর সবগুলো চকলেট আপনাকে একা খেতে দেব। আমি আপনার সব কথা শুনবো, প্লিজ আমাকে চকলেট দিন। গুড বয়, তাহলে আমার সাথে চলুন। সন্ধ্যা স্বাধীনকে তাদের রুমের ব্যালকনিতে নিয়ে বসায়, সামনে একটা আয়না রেখে তারপর শরীরে একটা কাপড় জড়িয়ে দেয়। চুপ করে বসে থাকবেন, আমি আপনার নখ আর মাথার চুল কাটবো। আচ্ছা, আমি একটু নড়ব না। গুড বয়, এখন চকলেট আরও বেশি দেব। সন্ধ্যা স্বাধীনের হাত পায়ের নখ কেটে চুল কেটে স্বাধীনকে ক্লিন শেপ করে দেয়। সন্ধ্যা যেন স্বাধীনকে চিনতেই পারছে না, এই কোন স্বাধীনকে দেখছে সন্ধ্যা? একটা পুরুষ মানুষ এত সুন্দর হতে পারে, ছবিতেও তাকে এত সুন্দর লাগেনি। ঘোর লাগা চাহনিতে তাকিয়ে আছে সন্ধ্যা। হঠাৎ সন্ধ্যার বাইরে চোখ যেতে দেখে চাদর জড়ানো একজন ওদের দিকে উকি ঝুঁকি মেরে দেখছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ওদের দেখছিল। সন্ধ্যা এতক্ষণ ব্যস্ত থাকায় তা খেয়াল করেনি। সন্ধ্যা লোকটাকে দেখে ফেলতেই উনি দৌড়ে পালিয়ে যায়। সন্ধ্যা শ্যাপলাকে ডাকছে, কিন্তু ওর কোনো সারা শব্দ নেই। তাহলে কি শ্যাপলা এখনো বাসায় আসেনি? সন্ধ্যা লোকটাকে দেখে ফেলতেই উনি দৌড়িয়ে পালিয়ে যায়। সন্ধ্যা শ্যাপলাকে ডাকছে, কিন্তু ওর কোনো সারা শব্দ নেই। তাহলে কি শ্যাবলা এখনো বাসায় আসেনি? আর উনি বা কে আমাকে দেখে এমনভাবে পালালো? অদ্ভুত লাগলো বিষয়টা সন্ধ্যার কাছে। কিন্তু শ্যাবলা তো এতক্ষণে বাসায় চলে আসার কথা, ও আবার কোথায় গেল? কি ভাবছেন আপনি? আমাকে চকলেট কখন দিবেন? স্বাধীনের কথাই সন্ধ্যার ধ্যান ভাঙে। দিব, এতগুলো দিব। জানেন, আমার না সন্ধ্যা অনেক ভালো লাগে, খুব ইচ্ছে করে সন্ধ্যায় হাঁটতে বের হতে, কিন্তু সন্ধ্যায় অহিন আমাকে কি ইঞ্জেকশন দেয় আর হাঁটতে বের হতে পারি না। আমার একটুও ভালো লাগে না তখন। সন্ধ্যার আকাশ খুব ভালো লাগে। একটা জিনিস খেয়াল করেছেন? আবার আপনার নামও সন্ধ্যা, কি মিল তাই না? এই জন্যই আপনাকেও আমার খুব ভালো লাগে। সন্ধ্যা অবাক হয়ে স্বাধীনের কথা শুনছে। স্বাধীনের কথা শুনে মনে হচ্ছে না স্বাধীন অসুস্থ। তারপর সন্ধ্যাও স্বাধীনকে বলল, আমারও স্বাধীন অনেক ভালো লাগে। স্বাধীন পাখির মতো আকাশে উড়ে বেড়াতে ইচ্ছে করে। কি অবাক ব্যাপার তাই না? আপনার নামও স্বাধীন। এখন চলুন আপনাকে গোসল করিয়ে দেই, তারপর আমি গোসল করব। শিহা মনে হয় চলে আসছে। সন্ধ্যা স্বাধীনকে গোসল করিয়ে দিচ্ছে, আর স্বাধীন সন্ধ্যাকে পানি দিয়ে ভিজে দিচ্ছে। করছেনটা কি? আমি ভিজে যাচ্ছি তো। আপনি তো গোসলই করবেন, একটু ভিজলে কি হবে? আমি আপনাকে গোসল করিয়ে গোসল করব। কেন? আমার সাথে করলে কি হবে? আমরা একসাথে গোসল করব। আচ্ছা, আমাকে একটা চুমু দিবেন? মানে আপনি দেখি অনেক পাকা। আগে যখন আম্মু আমাকে গোসল করে দিত, তখন আমাকে চুমু দিত কপালে। জানেন, আপনি না আমার মায়ের মতো করে সব করেন, তাই বলেছি একটা চুমু দিবেন। ছোট বাচ্চাদের মতো।
সন্ধ্যার চোখে পানি চলে আসে স্বাধীনের কথা শুনে। এমন অদ্ভুত মায়া কেন লাগছে সন্ধ্যার? চোখ বন্ধ করে সন্ধ্যা স্বাধীনের গালে ধরে কপালে আর 2 গালে চুমু দেয়। খুশি এইবার? অনেক খুশি। সন্ধ্যা স্বাধীনকে গোসল করিয়ে নিজেও গোসল করে নেয়। স্বাধীনের জন্য আলমারিতে ভালো কাপড় খুঁজছে সন্ধ্যা, কিন্তু পাচ্ছে না। একটা ভালো কাপড়ও নিয়েই ওনার। তারপর নিচে দেখলো একটা সুটকেস রাখা। ওইটা খুলতে দেখে অনেক নতুন নতুন কাপড় রাখা। কাপড়ের গায়ে সিলের নাম দেখে বুঝলো সবগুলো বাইরের কাপড়, হয়তো উনি নিয়ে এসেছিল। কিন্তু এমন হয়ে যাওয়ার পর আর পরা হয়নি। সন্ধ্যা কালো কালারের একটা শার্ট আর একটা জিন্স দিল স্বাধীনকে পরার জন্য। স্বাধীনকে দেখে বিশ্বাস হচ্ছে না সন্ধ্যার যে এটা স্বাধীন। ফর্সা গায়ে কালো খুব মানিয়েছে। সন্ধ্যা হা হয়ে তাকিয়ে আছে স্বাধীনের দিকে। শিহা দরজায় নখ দিয়ে, কি ব্যাপার, আসতে পারবো তো নাকি? শিহার কথায় সন্ধ্যার হুঁশ আসে। শিহা চলে এসেছিস, ভিতরে আয়। শিহা ভিতরে আসতে আসতে, কেমন আছেন ভাইয়া? স্বাধীন কথা না বলে সন্ধ্যার পিছনে গিয়ে লুকায়। শিহা আপনার বোন হয়, ওই আপনার জন্য এত এত চকলেট এনেছে। এই যে দেখুন ভাইয়া, এই সবগুলো চকলেট আপনার। স্বাধীন খুশি হয়ে শিয়ার হাত থেকে চকলেটগুলো নিয়ে নেয় আর বেডে বসে খেতে শুরু করে দেয়। কি ব্যাপার, চকলেট পেয়ে বউকে ভুলে গেছেন? বউকে চকলেট দিবেন না? আপনাকে দেব, আপনি তো আমার বউ। আর ওকে দেব, ও তো আমার জন্য চকলেট এনেছে তাই। স্বাধীনের কথা শুনে সন্ধ্যা আর শিয়া দুজনেই হেসে দেয়। তারপর সন্ধ্যা বলে, থাক, কাউকে দিতে হবে না, আপনিই খান। শিয়া সন্ধ্যার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে, আপু তুই ভালো আছিস তো? সন্ধ্যা চুপ থেকে, ভালো আছি। আমার ভাগ্যে যা ছিল আমি তা মেনে নিয়েছি। জানিস উনি খুব ভালো। আপু তোকে একটা কথা বলতে চাই। সন্ধ্যা স্বাধীনকে নিয়ে একটু শপিংয়ে যেতে চাই বলল। নাফিজা বেগম গালে হাত দিয়ে বসে আছে। মা, তুমি স্বাধীনকে সামলাতে পারবে তো বাহিরে নিয়ে? আমি পারবো মা, আপনি বিশ্বাস রাখতে পারেন আমার উপর। তাছাড়া শিহা তো আছেই আমার সাথে। কিন্তু অয়নকে নিয়ে গেলে ভালো হতো না? মা, অয়ন ব্যস্ত, ওকে ডিস্টার্ব করতে হবে না। আমি স্বাধীনকে সামলাতে পারবো, শুধু আপনার পারমিশন দরকার। আচ্ছা নিয়ে যাও, তাড়াতাড়ি চলে এসো। আর ড্রাইভারকে সাথে সাথে রেখো, যদি কোনো দরকার পড়ে। জি মা, ধন্যবাদ। স্বাধীন অনেকদিন পর বাইরে এসে খুব খুশি, তা বুঝতে পারছে সন্ধ্যা। স্বাধীনকে এমন খুশি দেখে সন্ধ্যারও ভীষণ ভালো লাগছে। স্বাধীনের জন্য অনেকগুলো শপিং করে বাসায় চলে আসবে। তখনই শিয়া বলল, আপু এইখানের একটা পার্ক আছে, চল যাই, ভাইয়াও অনেক ভালো লাগবে। সন্ধ্যা স্বাধীনের কথা চিন্তা করে আর না করলো না। আবার কবে না কবে বের হয়। ঠিক আছে চল। স্বাধীন পার্কের মাঝে ছোট বাচ্চাদের মতো খেলা করছে। সন্ধ্যা আর শিয়া বসে বসে ওর এইসব পাগলামো দেখছে আর হাসছে। সন্ধ্যার হাত থেকে ফোন নিচে পড়ে গেলে ফোন তুলে সামনে তাকাতেই ভূত দেখার মতো চমকে যায় সন্ধ্যা। রিহান, তুমি এইখানে কি করছো? কেমন আছো সন্ধ্যা? শিয়া আমাকে সব বলে দিয়েছে। তুমি এমন করবে আমি কখনো ভাবিনি রিয়ান। একটুখানি ভালো থাকার আবেশে তোমাকে ভালোবেসেছিলাম, আর তুমি, ছি, তোমাকে আমি কখনোই মাফ করব না। তোমার জন্য আজকে আমি এইখানে। আমার বিয়ের জন্য পাত্র মানে স্বাধীনকে তুমি বের করে দিয়েছিলে মামিকে, তাই না? ছি, তুমি কয়েকটা টাকার লোভে যে অন্ধ হয়ে যাবে আমি কখনো ভাবিনি। অবশ্যই ভালোই হয়েছে তোমার সাথে আমার বিয়ে হয়নি। এমন একটা জঘন্য মানুষের হাত থেকে আমি বেঁচে গেলাম। কি বলছো এসব? নাটক করো না রিহান, তুমি জানো না তোমার আর মামির সব কথা শিয়া শুনে ফেলেছে, কিন্তু ও বিয়ের আগে সেটা আমায় বলেনি। আর ভেবো না আমি খুব ভালো আছি,
যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভালো আছি। একটা পাগলের সাথে তুমি ভালো আছো? খবরদার রিহান, ওনাকে পাগল বলবে না। উনি তোমাদের মতো মুখোশ পরা মানুষ থেকে অনেক ভালো। আর সবচেয়ে বড় কথা, আমি ওনাকে ভালোবাসি। সত্যি নাকি আমায় শোনানোর জন্য বলছো? তুমি মিথ্যা বলার মতো ইম্পর্টেন্ট কেউ না আমার লাইফে। আর একজন স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে, তাই স্বাভাবিক নয় কি? কবুল বলার সাথে সাথে আল্লাহ এই স্বামী স্ত্রী নামক সম্পর্ককে এক আদর্শ মায়া আর টান জন্মিয়ে দেয়। আমি ওনাকে ভালোবাসি। আমি ভুল করেছি সন্ধ্যা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ফেরত পেতে চাই। চুপ করো রিহান, এইসব বলতে তোমার লজ্জা করে না? ভালোবাসার মানুষকে টাকার বিনিময়ে একজনের হাতে তুলে দিয়ে এখন এসেছো আবার ফেরত চাইতে? শিহা, চল এইখান থেকে। সন্ধ্যা আর শিহা স্বাধীনকে নিয়ে চলে যাচ্ছে। পিছন থেকে রিহান বলছে, আমি তোমাকে আমার করে নিব সন্ধ্যা, কথা দিলাম তোমায়। আমার ভুল আমি শুধরে নিব। সন্ধ্যা আর 1 মিনিটও দাঁড়ালো না, তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল স্বাধীনকে নিয়ে। মা, শ্যাপলা এখনো আসেনি? সন্ধ্যার কথা শুনে আশা তেলে বেগুনে জ্বলে উঠল। ভাবি, আপনি শাপলাকে দিয়ে কি করবেন? শুধু শাপলা শাপলা করেন কেন? শ্যাপলাকে দিয়ে কি করব সেটা তোমার না জানলেও চলবে মা। আপনি কি কিছু জানেন? ও সারা দিন ধরে বাসায় আসেনি। কোথায় গিয়েছে ও? নাফিসা বেগম একটু চুপ থেকে, শাপলা তো বলে গেল ওর এক খালার বাসায় যাবে, বিকেলের মধ্যে ফিরে আসবে। এতক্ষণে তো চলে আসার কথা, এখনো আসছে না কেন বুঝতেছি না তো। সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেছে। সন্ধ্যা এক মগ কফি নিয়ে ব্যালকনিতে গিয়ে বসলো। ভালো লাগছে না কিছু। মামার কথা আর মায়ের কথা খুব মনে পড়ছে আজকে। স্বাধীন রুমে বসে গেম খেলছে ফোনে। আজকে স্বাধীনকে কোথাও যেতে দিবে না সন্ধ্যা। সন্ধ্যা স্বাধীনকে যেইভাবে হোক ভালো করে তুলবে। এই সব 7-5 ভাবতে ভাবতে বাইরে তাকিয়ে দেখে আবারও সে চাদর দিয়ে মোড়ানো লোকটা। সন্ধ্যা ভয় পেয়ে যায় ওনাকে দেখে। কিন্তু উনি এমন করছে কেন? কি দেখছে এইখানে এইভাবে দাঁড়িয়ে? সন্ধ্যার কাছে কেমন জানি একটা খটকা লাগছে। তাই সন্ধ্যা আর কিছু না ভেবে কফির মুখটা রেখে বের হয়ে যায় লোকটাকে ধরতে। সন্ধ্যা পিছন থেকে লোকটার কাছে গিয়ে দেখে এখনো স্বাধীনের রুমের ব্যালকনির দিকে উকি ঝুঁকি মারছে। কিন্তু এইখানে একজন না, 2 জন লোক। আপনারা কারা? এইখানে কি করছেন? সন্ধ্যার গলার আওয়াজ শুনতে দুজনেই সন্ধ্যার দিকে ঘুরে তাকায়। সন্ধ্যা অবাক হয়ে যায়। শ্যাবলা, তুমি এইখানে? আর তোমার সাথে উনি কে? সারাদিন তুমি ছিলেই বা কোথায়? শ্যাবলা সন্ধ্যাকে হঠাৎ দেখে ঘাবড়ে যায় আর একটু ভয়ও পেয়ে যায়। কি হলো শ্যাবলা, কথা বলছো না কেন? কোথায় ছিলে সারাদিন? আর তোমার সাথে উনি কে? এইখানে এমন উকি ঝুঁকি মারছে কেন? শ্যাবলা আর কিছু না বলে সন্ধ্যাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ভাবি, এখানে কথা বলা যাবে না, ওইদিকে চলুন। সন্ধ্যা আর কোনো কথা না বলে শ্যাবলার সাথে বাসা থেকে একটু দূরে যায়, যাতে কেউ না দেখতে পারে। এবার বলো শ্যাবলা, উনি কে? তোমার সাথে এইখানে কি করছে? তুমি বা সারাদিন কোথায়? উনি স্বাধীন ভাইয়ের মা, স্বাধীন ভাইয়ের আপন মা। শ্যাবলার কথা শুনে সন্ধ্যার মাথা ঘুরছে। এইসব কি বলছে শ্যাবলা? এটা কি করে সম্ভব? কি বলছো এইসব শ্যাবলা তুমি? হ্যাঁ ভাবি, সত্যি বলছি, ইনি স্বাধীন ভাইয়ের মা, সানজিদা বেগম। আর আমার নাম সাবলানা। আমি সাইফা আহমেদ, স্বাধীন ভাইয়ের আপন ছোট বোন, সানজিদা বেগমের মেয়ে। শ্যাবলার কথা শুনে সন্ধ্যার বাক্রোধ হয়ে যায়। কি হচ্ছে এইসব সন্ধ্যার সাথে? এটা কিভাবে সম্ভব? সন্ধ্যার মুখে দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। তাহলে নাফিজা বেগম কি স্বাধীনের? উনি তো বলেছেন উনি স্বাধীনের মা। কে সত্যি বলছে কে মিথ্যা বলছে কিছুই বুঝতে পারছে না সন্ধ্যা। এমন অদ্ভুত সিচুয়েশনে পড়ে গেছে সন্ধ্যা। সন্ধ্যার নিরাপত্তা দেখে সাফিয়া আবার বলা শুরু করলো। নাফিজা বেগম ভাইয়ের আসল মা না, উনি আমাদের সৎ মা। আর আসফিয়া আহমেদ আমাদের বাবা না,
উনি এই মহিলার স্বামী। আমাদের কিছু হয় না। আমাদের বাবা নিহান আহমেদ মারা গেছে। না, মারা গেছে বললে ভুল হবে। এই ডাইনি আর ওই লোকগুলো মিলে আমাদের বাবাকে মেরে ফেলেছে। অয়ন আমাদের কিছু হয় না। অয়ন ওই মহিলা আর আসফি আহমেদের ছেলে, কিন্তু তুয়া আমাদের সৎ বোন। কি বলছো এইসব শ্যাপলা? মানে সাইফা? আমি কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় কিছুই ঢুকছে না, আমাকে খুলে বলো সব। সানজিদা বেগম বলে উঠল। আমি বলছি মা, শোনো। আমি স্বাধীনের আব্বু, আমরা স্বাধীন হওয়ার পর কানাডায় থাকতাম। স্বাধীনের আব্বু মাঝে মাঝে বাংলাদেশে আসতো ওনার বিজনেসের কাজে। কানাডায় আমার বোন, আমার আরও রিলেটিভও থাকে। স্বাধীনের আব্বু একবার বাংলাদেশে এসে আটকে পড়ে বিজনেসের কাজে আর অসুস্থ হয়ে পড়ে। স্বাধীনের স্কুল খোলা থাকায় ওকে আমার বোনের কাছে রেখে আমি বাংলাদেশে আসি ওর আব্বুর জন্য। নাফিজা আর আসিফ তখন আমাদের কোম্পানিতে জব করতো। স্বাধীনের আব্বু অসুস্থ থাকায় বাসায় থাকতো আর নাফিজা বিভিন্ন বাহানা দিয়ে বাসায় আসতো। এটা আমার ভালো লাগতো না। নাফিজার নজর যে স্বাধীনের আব্বুর উপর ছিল সেটা আমি বুঝতেও পারিনি। নাফিজা বিভিন্নভাবে স্বাধীনের আব্বুকে ইমপ্রেস করতে চাইতো। একদিন আসিফ রাতে বাসায় এসে আমার রুমে গিয়ে আমার সাথে জবরদস্তি শুরু করে। আর তখন নাফিজা স্বাধীনের আব্বুকে নিয়ে আসে আর বলে আমার সাথে আসিফের সম্পর্ক আছে। সেদিন স্বাধীনের আব্বু আমাকে ভুল বুঝে। আমি অনেক কান্নাকাটি করেছিলাম, কিন্তু ও আমায় বিশ্বাস করেনি। এরপর থেকে স্বাধীনের আব্বু চেঞ্জ হতে শুরু করে। আমি মানুষের কাছ থেকে শুনলাম নাফিজা আর স্বাধীনের আব্বুর সম্পর্ক আছে, কিন্তু আমি বিশ্বাস করতাম না। একদিন আসিফ নাফিজা আমাদের বাসায় আসে। স্বাধীন রুমে কাজ করছিল। আমি ওদের জন্য চা নাস্তা বানিয়ে যখন নিয়ে যাচ্ছিলাম তখন শুনলাম নাফিজা আর আসিফ বলেছে আমাকে মেরে ফেলার জন্য। আমাকে মেরে ফেলতে পারলে নাফিজা স্বাধীনের আব্বুকে বিয়ে করতে পারবে। আমার কথাটা শুনে ভিতর কেঁপে ওঠে। তখন সাইফা আমার ফেটেছিল। আমি চা নাস্তা দিয়ে চলে আসি। তখন আধা ঘন্টা পরে যখন আমি আমার রুমে যাই তখন গিয়ে দেখি স্বাধীনের আব্বু নাফিজাকে বুকে নিয়ে বলছে ওকে যেইভাবে হোক বিয়ে করবে। তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমার বিশ্বাসই হচ্ছিল না এই সেই মানুষ যাকে আমি ভালোবাসিছিলাম। আমি সেই দিন ভালোবাসার মানুষটার ধোঁকা নিয়ে সাইফা আর নিজেকে বাঁচানোর জন্য বাসা থেকে পালিয়ে আসি। না হয় নাফিজা আর আসিফ আমাকে আর আমার মেয়েকে মেরে ফেলতো। আমি আমাদের কাজের মহিলা রত্নার বাসায় উঠি। ও আমাকে খুব ভালোবাসতো। তারপর স্বাধীনের আব্বু নাফিজাকে বিয়ে করে ফেলে আর আমার বোনের কাছে খবর পাঠায় আমি এক লোকের সাথে পালিয়ে গেছি। পরে কার অ্যাক্সিডেন্টে মারা গেছি। স্বাধীনকে আমার বোনে যাতে দেখে রাখে আর স্বাধীনের আব্বুও ওখানে যাবে কিছুদিন পর পর। আর আমি এই সব খবর জানতে পারতাম রত্নার কাছ থেকে। কয়েক বছর পর নাফিজা যখন প্রেগনেন্ট, মানে তুয়া নাফিজার পেটে, তখন আসিফ খুব রাগারাগি করে নাফিজার সাথে। সেই সম্পত্তির জন্য নিহানকে বিয়ে করেছে। এখন তুয়া ওর পেটে কেন? ওদের যে একটা বাচ্চা আছে, মানে অয়ন, ওর কথা কি নাফিজা ভুলে গেছে? নাফিজা আর আসিফের সব কথা শুনে ফেলে নিহান। ওরা স্বামী স্ত্রী এবং ওদের একটা ছেলেও আছে। সেটা শোনার পর স্বাধীনের আব্বু অনেক বড় একটা ধাক্কা খায়। তারপর ওই দিনে ও ওর উকিলের কাছে গিয়ে স্বাধীনের নামে সব বিষয় সম্পত্তি লিখে দেয়। তারপর নাফিজা আর আসিফ একদিন শুনতে পারে সব সম্পত্তি স্বাধীনের নামে লিখে দিয়েছে। তারা দুজন মিলে নিহানকে খাবারের সাথে বিষ খাইয়ে মেরে ফেলে আর স্বাধীনকে খবর দেয় তার বাবা মারা গেছে। স্বাধীনও তখন ছুটে আসে দেশে। আর ওরা আমার স্বাধীনকে পাগল বানিয়ে দেয় ইঞ্জেকশন দিয়ে। এরপর থেকে আমার ছেলেটা এমন হয়ে আছে। আর আমি
সাইফাকে আমার স্বাধীনকে দেখে রাখার জন্য, একটু খোঁজ খবর রাখার জন্য এই বাড়ির কাজের মেয়ে শাপলা বানিয়ে পাঠায়। রত্না ওকে ওর বোনের মেয়ে বলে এই বাড়িতে নিয়ে আসে। তারপর যখন স্বাধীনের বয়স 21 হয়, ওকে এমন করে সাইন করিয়ে সব সম্পত্তি ওদের করে নিতে চেয়েছিল, কিন্তু তখন উকিল সাহেব বলে যে স্বাধীনের আব্বু স্বাধীনের নামে না, স্বাধীনের প্রথম বাচ্চার নামে সব লিখে দিয়ে গেছে। ওর প্রথম যেই সন্তান হবে সে এই সম্পত্তি পাবে, কিন্তু স্বাধীন পাগল বলে ওকে কেউ বিয়ে করতে চায় না। তাই এই কয়েক বছর পর ওরা তোমার মামিকে টাকা দিয়ে তোমাকে বিয়ে করিয়ে নিয়ে এসেছে আমার স্বাধীনের বউ করে। তুমি তো অনাথ, তুমি কিছু করতে পারবে না। ওদের বাচ্চা হলে তোমাকে আর আমার স্বাধীনকে মেরে ফেলবে বাচ্চাকে রেখে। এই সব প্ল্যান করেছে ওরা। আর তাই স্বাধীনকে প্রতিদিন ওরা পাগলের ইঞ্জেকশন, সাথে এখন ড্রাগের ইঞ্জেকশন দেয় যাতে ও তোমার উপর ঝাঁপিয়ে পড়ে। ওরা একটা বাচ্চা চায়, যেইভাবেই হোক তোমার আর স্বাধীনের যেন একটা বাচ্চা হয়। আমি স্বাধীনকে সব সময় এইখানে এইভাবে এসে দেখে যেতাম, কিন্তু আজকে সাইফা আমাকে নিয়ে আসতে গিয়েছিল আমায় দেখতে। সাইফা আমাকে বলল ওর ভাইয়ার বউ নাকি অনেক সুন্দর আর ভালো। স্বাধীন নাকি টুকটুকে সুন্দর একটা বউ পেয়েছে, তাই আমি আমার বৌমাকে দেখতে আসলাম লুকিয়ে। সানজিদা বেগম আর কিছু বলার আগেই সন্ধ্যা সানজিদা বেগমকে জড়িয়ে ধরল। সন্ধ্যা সানজিদা বেগমকে জড়িয়ে ধরে কান্না করছে, ভীষণ কান্না করছে। একটা মানুষের জীবনে এত কিছু ঘটে যেতে পারে? স্বাধীন এতটা অসহায় ছিল এতদিন? সন্ধ্যার শরীর কেমন অবশ হয়ে আসছে, একটু শান্তি পাচ্ছে। কিছু বলার নির্বাক হয়ে আসছে সন্ধ্যা। এর থেকে বেশি অবাক হয়তো মানুষ আর হতে পারে না। সানজিদা বেগম সন্ধ্যাকে চোখ মুছে দিয়ে, জানো মা, আমার স্বাধীনের সন্ধ্যা খুব পছন্দ ছিল। ও আগে সন্ধ্যা হলে আমাকে বলতো, দুজন হাঁটতে বের হতো। আর দেখো তোমার নামও সন্ধ্যা। আল্লাহ তোমাকে আমার ছেলের জীবনে ওকে এই বন্দি সন্ধ্যা থেকে মুক্ত সন্ধ্যায় নিয়ে যেতে পাঠিয়েছে। তুমি পারবে না মা আমার ছেলেটাকে আবার আগের মতো সুস্থ করে তুলতে? আমি আপনাকে কথা দিলাম মা, আমি স্বাধীনকে একটা স্বাধীন সন্ধ্যা উপহার দেব, আর কখনো ওর জীবনে বন্দি সন্ধ্যা আসবে না। আর আপনাকে আর সাইফাকে আমি স্বাধীনের জীবনে ফিরিয়ে দেব আপনাদের মর্যাদা দিয়ে। সন্ধ্যা সাইফাকে জড়িয়ে ধরে, বোন তুমি আমাকে আগে কেন বলনি? আজকে জানো তোমাকে না দেখতে পেয়ে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আর নাফিজা বেগম আমাকে অন্য কাহিনী শুনিয়েছে যে স্বাধীনকার অ্যাক্সিডেন্টে এমন হয়ে গেছে। সব মিথ্যা ভাবি, আমি জানতাম ওরা তোমাকে এমন কিছু শোনাবে। ওই বাড়িতে যে আমার ভাই বড্ড একা। ভাবি তুমি এখন বাসায় যাও, নয়তো সবাই বুঝে ফেলবে। আর আমি কাল সকালে আসবো, এসে সবাইকে একটা কিছু বুঝিয়ে ফেলবো। তুমি তাড়াতাড়ি বাসায় যাও, ওরা হয়তো ভাইয়াকে এখন আবার ইঞ্জেকশন দিয়েছে। সন্ধ্যার ইঞ্জেকশনের কথা শুনে পড়তেই সানজিদা আর সাইফাকে বিদায় দিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসে সন্ধ্যা। সন্ধ্যা হাঁটছে আর ভাবছে একটা মানুষের জীবনে এত কিছু কিভাবে ঘটতে পারে। এই বাড়িতে সবগুলো মানুষ পর আর খারাপ, এইখানে কিভাবে থাকবে ও স্বাধীনকে নিয়ে, আর ওকে কিভাবে ভালো করবে। এইসব ভাবতে ভাবতে সন্ধ্যা রুমে এসে দেখে স্বাধীন রুমে নেই। স্বাধীনকে না দেখতে পেয়ে সন্ধ্যা ভয় পেয়ে যায়, ওরা আবার স্বাধীনের সাথে কিছু করলো না তো। স্বাধীনকে খুঁজতে সন্ধ্যা পিছন ফিরতেই দেখে স্বাধীন সন্ধ্যার পিছনে দাঁড়িয়ে আছে। স্বাধীনের চোখ আজকেও লাল হয়ে আছে। সন্ধ্যার আর বোঝার বাকি রইল না ওরা আবার স্বাধীনের সাথে কি করেছে। স্বাধীন কিছু করার আগেই সন্ধ্যা প্রস্তুত হয়ে গেল সব কিছু সহ্য করার জন্য, কারণ যা হয়ে যাক সন্ধ্যা স্বাধীনকে আর ছেড়ে কোথাও যাচ্ছে না। সন্ধ্যা কান্না করে স্বাধীনকে জড়িয়ে ধরে। এই লোকটা এত কিছু সহ্য করেছে, যেই মানুষগুলো তাকে শান্তিতে থাকতে দেয়নি, ভালোবাসার মানুষগুলোর থেকে তাকে দূরে রেখেছে,
এতটা বছর ধরে ওকে কষ্ট দিয়েছে, তাদের কাউকে আমি ছাড়বো না। আর না, অনেক হয়েছে। এখন আমি আমার স্বামীকে তার অধিকার ফিরিয়ে দেব। সাইফা আর মাকে তাদের প্রাপ্য সম্মান দিয়ে এই বাড়িতে নিয়ে আসবো। স্বাধীন সন্ধ্যাকে ধাক্কা মেরে বেডে ফেলে দেয়। সন্ধ্যা উঠে আবার স্বাধীনকে জড়িয়ে ধরে শক্ত করে, যাতে স্বাধীন নাড়াচাড়া করতে না পারে। শক্ত করে ঘাড়ের চুলের মুঠো করে ধরে। স্বাধীন, শান্ত হন আপনি, আমি আপনাকে রেখে কোথাও যাব না। স্বাধীন সন্ধ্যার পিঠে নখ দিয়ে খামচে ধরছে বারবার। স্বাধীনের হাতের নখ আজকেই কেটে দিয়েছিল সন্ধ্যা। কাটার ফলে নখগুলো আরও ধারালো হয়ে আছে, তাই সন্ধ্যার পিঠে থেকে রক্ত বের হচ্ছে স্বাধীনের খামচিতে। সন্ধ্যা স্বাধীনকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আছে। স্বাধীন আরও হিংস্র হয়ে উঠেছে দেখে সন্ধ্যা কোনো উপায় না পেয়ে স্বাধীনের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। ঠোঁট চেপে ধরতে স্বাধীন একেবারে শান্ত হয়ে যায়। সন্ধ্যা আশ্চর্যজনকভাবে খেয়াল করলো স্বাধীন পুরোপুরি শান্ত হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? যাকে কোনোভাবে আটকানো যায় না তাকে সে এভাবে শান্ত করে ফেলেছে। সন্ধ্যা একটু অবাক হলো। স্বাধীন শান্ত হয়ে যেতেই সন্ধ্যা স্বাধীনকে বেডে শুয়ে নিচে উঠতে নিলেই স্বাধীন হাত ধরে ফেলে সন্ধ্যার। সন্ধ্যা বুঝতে পারছে স্বাধীন ওকে রেখে না যেতে বলেছে। সন্ধ্যা ও স্বাধীনের সাথে শুয়ে পড়ে। সন্ধ্যা শুয়ে পড়তে স্বাধীন সন্ধ্যার বুকে এসে মাথা রেখে সন্ধ্যাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যা ও স্বাধীনকে জড়িয়ে ধরে, মাথায় হাত গুলাতে গুলাতে ঘুমিয়ে যায়। এদিকে নাফিজা বেগম, আসিফ, আয়ন আর আশা অবাক হচ্ছে কোনো ভাঙচুরের শব্দ না পেয়ে। স্বাধীন কি কিছু করছে না নাকি ইঞ্জেকশন কাজ করে না? খুব অবাক হচ্ছে ওরা। হলোটা কি? আশা বলছে, মা আমি গিয়ে দেখে আসবো। না, তুমি গেলে সন্দেহ করতে পারে মেয়েটা। হয়তো স্বাধীন এখনো মেয়েটার কাছে যায়নি। ইঞ্জেকশন প্রতিদিন কাজ করে, আজকে করবে না কেন? সাথে আবার ড্রাগসের ইঞ্জেকশনও দিয়েছি। মেয়েটার উপর তুফান যাবে, টেনশন নিও না তোমরা। সকালে চিৎকার চেঁচামেচিতে সন্ধ্যার ঘুম ভেঙে যায়। স্বাধীন এখনো সন্ধ্যার বুকে ঘুমিয়ে আছে। স্বাধীনকে বালিশে শুয়ে কি হয়েছে দেখার জন্য সন্ধ্যা উঠে নিচে যায়। সিঁড়িতে থাকতেই সন্ধ্যা শুনতে পাচ্ছে আশা সাইফাকে বকাবকি করছে। কালকে কেন আসেনি? ঘরে কাজ কে করবে? ফাঁকি দেয় কেন সন্ধ্যা? অবাক হচ্ছে, বাড়ির মেয়েকে বকাবকি করছে অথচ সে এই বাড়ির কেউ না। সন্ধ্যার খুবই ইচ্ছে হচ্ছে আশাকে গিয়ে টেনে দুইটা থাপ্পড় মারার জন্য, কিন্তু এখন এই সব করা যাবে না। এক পর্যায়ে আশা সাফিয়াকে চড় মারতে গেলে সন্ধ্যা গিয়ে আশার হাত ধরে ফেলে। ওকে মারার সাহস কিভাবে হয় তোমার? আপনার এত সমস্যা কেন ওকে মারলে? একটু থেমে, শ্যাপলা এই বাড়িতে কাজ করে, সেও এই বাড়িরই একজন। ওর সমস্যার জন্য হয়তো ও আসতে পারেনি, তাই বলে কি ওকে মারতে হবে? শ্যাপলার কাজ আমি করে দিচ্ছি। আশা সন্ধ্যার কথা শুনে রাগে কটমট করতে করতে সেখান থেকে চলে যায়। সন্ধ্যা সাইফাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তুমি এ বাড়ির মেয়ে হয়ে ও এত অপমান সহ্য করে থাকছো, আর আমি কিছুই করতে পারছি না। ভাবি আগে ভাইয়া সুস্থ হোক। সন্ধ্যা চোখ মুছে, আমি তোমার ভাইয়াকে সুস্থ করবই, তুমি বসে থাকো, আমি সব কাজ করছি। না ভাবি, আপনি এমন করলে ওরা সবাই বুঝে ফেলবে। আপনি ওদের মতোই আমার সাথে ব্যবহার করবেন, কাজের মেয়ের সাথে যা ব্যবহার করে মানুষ তাই। না সাইফা, আমি তা পারবো না, আমাকে এই সব করতে বলো না। ভাবি, আমার ভাইয়া এতদিন একটা ভালো মানুষ পেয়েছে, একটু সুখের মুখ দেখতে যাচ্ছে। আমি চাই না ওরা সব জেনে ফেলুক আর আপনার কোনো ক্ষতি করুক। আপনার আমার ভাইয়ের সাথে থাকতে হবে। সন্ধ্যা আর কিছু না বলে চোখের জল নিয়ে রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে স্বাধীন বেডে নেই, ওয়াশরুমে গেছে। সন্ধ্যা শুয়ে অপর পাশে ফিরে কান্না করছে।
ওইসব কিভাবে করবে? সন্ধ্যা সাইফা স্বাধীনের বোন, এই বাড়ির মেয়ে হয়ে ও কাজ করবে কাজের মেয়ের মতো, এইসব কিভাবে মেনে নিবে সন্ধ্যা? কেন এত কষ্ট দিচ্ছে আল্লাহ সন্ধ্যাকে? একটা পথ কেন দেখাচ্ছে না সন্ধ্যাকে? সন্ধ্যা যে আজকে নিরুপায়, এমন অসহায় হয়তো কখনো লাগেনি নিজেকে। সন্ধ্যা কান্না করছে শুয়ে শুয়ে। স্বাধীন পিছন থেকে খেয়াল করছে সন্ধ্যা যে কান্না করছে। চুলগুলো অপর বালিশে পড়ে আছে, ব্লাউজের উপরে পিঠে যে খামচির দাগ তাও দেখছে। স্বাধীন বেডে উঠে সন্ধ্যাকে পিছন থেকে জড়িয়ে ধরে। আপনি কান্না করছেন কেন? আপনার কান্না দেখে আমারও কান্না পাচ্ছে। আপনার পিঠে কে ব্যথা দিয়েছে? খুব কষ্ট হচ্ছে আপনার, এই জন্যই কান্না করছেন। সন্ধ্যা স্বাধীনের কথা শুনে চোখ মুছে স্বাধীনের দিকে ফিরে বলে, না, এই জন্য কান্না করছি না। এই কষ্ট যে আমার সুখের কষ্ট। আপনি আমার বুকে একটু মাথা রাখবেন, আমার খুব শান্তি লাগে আর মন ভালো হয়ে যায় আপনি আমার বুকে মাথা রাখলে। স্বাধীন আর কিছু না বলে সন্ধ্যার বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরে। আর কান্না করবেন না, আমার খুব কষ্ট হয় আপনি কান্না করলে। আর কান্না করব না, এখন থেকে আর কান্না নয়। আমাদের জীবনে এখন সুখ আসার সময় হয়েছে। সন্ধ্যা স্বাধীনকে এক হাতে জড়িয়ে ধরে অপর হাতে ফোনটা ওর হাতে নেয় শিয়াকে একটা কল দেওয়ার জন্য। শিয়া কল ধরে। আপু, তুই টেনশন করিস না, রিহান ভাইয়া কিছু করতে পারবে না। আমি জানি তুই টেনশন করছিস। শিয়া, কালকে তুই এখানে তাড়াতাড়ি আয়, তোর সাথে আমার কথা আছে। কিন্তু আপু, কি হয়েছে? হ্যালো হ্যালো। সন্ধ্যা আর কিছু না বলে কলটা কেটে দিল। ভালো লাগছে না কিছু, তাই স্বাধীনকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। স্বাধীন সন্ধ্যার যে খারাপ লাগছে তা বুঝতে পারছি। আমি আপনাকে পিঠে মলম লাগিয়ে দিই, আপনার তো কষ্ট হচ্ছে। না, আমি ঠিক আছি। আপনি আমার কাছে থাকলে আমার আর কিচ্ছু লাগবে না। তবুও ওষুধ লাগালে আপনার ভালো লাগবে। স্বাধীন উঠে গিয়ে ড্রয়ার থেকে একটা ব্ল্যাক বের করে মলম নিয়ে আসে। সন্ধ্যাকে উঠে বসিয়ে চুলগুলো সামনে নিয়ে পিঠে মলম লাগিয়ে হাত বুলিয়ে দিচ্ছে। সন্ধ্যা চোখ বন্ধ করে আছে। স্বাধীনের স্পর্শ সন্ধ্যা সামনে ফিরে স্বাধীনকে জড়িয়ে ধরে। নাফিসা বেগম সন্ধ্যার দিকে কেমন করে জানি তাকাচ্ছে। সন্ধ্যাও বিষয়টা খেয়াল করেছে। আর চোখে নাফিসা বেগম কথা আর চেপে না রাখতে পেরে সন্ধ্যাকে জিজ্ঞেস করেই ফেলল, মা, স্বাধীন কালকে তোমার সাথে কোনো খারাপ বিহেভ করেনি তো? সন্ধ্যা নাফিসা বেগমের কথাই বুঝতে পারছে যে কি বলতে চাচ্ছে। মা, উনি তো প্রতিদিনই একই রকম, কেন কালকে কিছু হয়েছে? নাফিসা বেগম সন্ধ্যার কথা চমকে গিয়ে, না না, কালকে কি হবে আবার? শাপলা, আমার জন্য 1 কাপ চা নিয়ে আয় রুমে। জি খালাম মা। সন্ধ্যা সাইফার দিকে তাকায়। সাইফা, তোমার যেতে হবে না, আমি চা নিয়ে যাচ্ছি। ওদের সামনে না পারি, আড়ালে তো তোমাকে আমি হেল্প করতেই পারি। আর সব কাজ আমি করব, তুমি শুধু আমার সাথে বসে থাকবে। কিন্তু ভাবি। আর কোনো কিন্তু না। সন্ধ্যা চা নিয়ে নাফিজা বেগমের রুমে গেলেন, চা টেবিলে রেখে। মা, স্বাধীনকে আর একবার ডাক্তার দেখানোর দরকার আমার মনে হয়। সন্ধ্যা কথায় নাফিজা বেগম ভয় পেয়ে যায়। তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখতে পাচ্ছে সন্ধ্যা। সন্ধ্যা নাফিজা বেগমকে আরেকটু ভয় দেখানোর জন্য আবার বলে ওঠে, আমার মনে হয় ওনাকে আরও ভালো ডাক্তার দেখালে বা দেশের বাইরে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করালে উনি ভালো হয়ে যাবে তাড়াতাড়ি। নাফিসা বেগম আমতা আমতা করে, না, ভালো হবে কি করে? মানে আমরা অনেক ভালো ভালো ডাক্তার দেখিয়েছি, কাজ হয়নি। তুমিই পারবে মা ওকে ভালোবেসে ওকে সুস্থ করে তুলতে। তা তো অবশ্যই মা, আমাকে তো পারতেই হবে। অনেক কিছু যে তার পাওয়ার বাকি আছে। আচ্ছা, আপনি চা খান, আমি আসি। শিয়া আর সন্ধ্যা বসে আছে সেই পার্কটাতে। শিয়ার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না।
সব শুনে। এত কাহিনী মানুষের জীবনে কিভাবে ঘটতে পারে? জীবন আসলে অল্প উপন্যাস, নাটক থেকে ও নাটকীয়। মানুষ স্বার্থের জন্য এতটা নিচে নামতে পারে ভাবতেই অবাক লাগছে শিহার। স্বাধীনের জন্য প্রচণ্ড খারাপ লাগছে। শিহা, তুই আমার ফ্রেন্ড রায়শা কি চিনতি না? হ্যাঁ, চিনব না কেন? আমাদের বাসায় তো আসতো সব সময়। আর তোদের সাথে তো আমি ঘুরতেও গেছি। এখন চল ওদের বাসায় যাব। কিন্তু কেন? 1 মাস পর। নাফিজা চেয়ারে বসে আছে, সাথে আয়ান, আয়েশা আর আসিফও। নাফিজা বেগম কি ভেবে বলে উঠল, আমাদের এত বছরের প্ল্যান এই মেয়ের জন্য ভেস্তে যেতে পারে না। আমার সত্যি এই মেয়েকে সন্দেহ হচ্ছে এখন। ও হয়তো সব কোনোভাবে বুঝে গেছে। এত বছরের রহস্য সামনে চলে আসবে সামান্য একটা মেয়ের জন্য। সেটা আমি হতে দিব না। আমি আগেই বলছিলাম এই মেয়ের মধ্যে কোনো গড়বড় আছে। অনেক চালাক এই মেয়ে। আশা, মা, অনেক হয়েছে। আমার মনে হচ্ছে এখন সময় এসে গেছে এই মেয়ের ব্যবস্থা করার। 1 মাস ধরে স্বাধীন পাগলের আচরণ কম করছে। রাতে ও কোনো পাগলামি দেখছি না। কোনো তো একটা ঘাপলা আছেই। আসিফ বলছে, মেয়েটা ডাক্তারের কাছে গিয়েছিল, হয়তো আমাদের না জানি। আজকের রাতই ওর জীবনের শেষ রাত। দরকার হলে সাথে স্বাধীনকেও মেরে ফেলবো। কথাগুলো বাইরে দাঁড়িয়ে থেকে শুনে ফেললো সন্ধ্যা। মুখ চেপে ধরে আছে সন্ধ্যা, তারপরও মুখ দিয়ে শব্দ বের হয়ে যায়। সন্ধ্যা দৌড়ে যেতে নিলেই শরীরের অংশ লেগে পড়ে যায় সাইডের ফুলদানিটা। নাফিজা বেগম, আয়ন আর আশা রুম থেকে তড়িঘড়ি করে বের হয়ে এসে দেখে সন্ধ্যা দৌড়ে চলে যাচ্ছে। সব শুনে ফেলেছে সন্ধ্যা। নাফিসা বেগম আর আয়ান একে অপরের দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল। সন্ধ্যা দৌড়ে রুমে গিয়ে স্বাধীনকে বলল তাড়াতাড়ি উঠতে। স্বাধীনকে আলমারিতে দিয়ে দরজা লাগিয়ে সাইফাকে কল দেয়। সাইফা কল ধরেছে না। সন্ধ্যার সারা শরীর কাঁপছে ভয়ে। তারপর শিহাকে কল দিতেই আয়ন, আয়েশা, নাফিজা আর আসিফ দরজায় এসে দাঁড়ায়। সন্ধ্যার হাত থেকে ফোন পড়ে যায় নিচে। নাফিজা বেগম সন্ধ্যার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে, তার মানে তুই সব জানতি এতদিন আর আমাদের সাথে নাটক করেছিস? খুব খারাপ করেছিস অভিনেত্রীর সামনে অভিনয় করে। হ্যাঁ, আমি সব জানতাম। তোরা মানুষ ভাবতেও ঘেনা লাগে। এই অসহায় মানুষটার সাথে তোরা এতদিন যেই নোংরা খেলা খেলেছিস তা আর আমি হতে দিব না। সন্ধ্যার কথায় আয়নের চরম রাগ উঠে যায়। তুই বেঁচে থাকলে তো হতে দিবি? ভেবেছিলাম অসহায় মেয়ে, তুই এত কিছু বুঝবি না। কিন্তু তুই দেখি আমাদের সব কষ্ট ব্যথা করতে উঠে পড়ে লেগেছিস। কথাগুলো বলে আয়ন সন্ধ্যাকে একটা থাপ্পড় মারে। আশা আবার সন্ধ্যাকে ধরে আর একটা চড় মারে। তোর খুব তেজ হয়ে গেছে তাই না? এতদিন চুপ করে সহ্য করছি, আজকে তোকে পৃথিবী থেকেই বিদায় করে দেব। নাফিজা বেগম সন্ধ্যার চুলের মুঠি ধরে টান মেরে ফেলে দেয় ফ্লোরে। নাফিজা বেগম বলছে, দেখ তো পাগলটা কই। ওকে ও আজকে ছাড়া যাবে না। যা হবার পরে দেখা যাবে। সন্ধ্যা নাফিজা বেগমের পা ঝাপটে ধরে, প্লিজ ওনাকে কিছু করবেন না। উনি কিছু বোঝে না। মারতে হয় আমাকে মেরে ফেলুন, তবুও ওনাকে প্লিজ কিছু করবেন না। আপনারা 2টা পায়ে পড়ি। নাফিজা বেগম সন্ধ্যাকে একটা লাথি মেরে ফেলে দেয়। আগে ভাবলি না কেন সেটা? সন্ধ্যার কপাল, নাক, ঠোঁট দিয়ে রক্ত পড়ছে গড়িয়ে। আয়ন বলছে, মা, আগে এইটাকে শেষ করি, পরে ওইটাকে দেখছি। অয়ন একটা ছুরি নিয়ে সন্ধ্যার দিকে এগিয়ে যাচ্ছে আর সন্ধ্যা ফ্লোরে বসেই পিছিয়ে যাচ্ছে। অয়ন ছুরি নিয়ে সন্ধ্যাকে আঘাত করতে যাবে, তখনই স্বাধীন একটা লোহার লাঠি দিয়ে আয়নের মাথায় জোরে আঘাত করে। স্বাধীন সন্ধ্যাকে ধরতে যাবে, তখনই নাফিসা বেগম
আবার স্বাধীনকে ছুরি ঢুকিয়ে দেয় পিছন থেকে। সন্ধ্যা স্বাধীন বলে জোরে চিৎকার দিয়ে ওঠে। সন্ধ্যা স্বাধীনকে ধরতে নাফিসা বেগম সন্ধ্যাকেও ছুরি মারতে আসে। তখনই শিয়া, সাইফা আর সানজিদা বেগম উপস্থিত হয়েই পুলিশ নিয়ে। নাফিসা বেগম সানজিদা বেগমকে দেখে অবাক হয়ে যায়। তুই তুই এখনো বেঁচে আছিস? তুই কি ভেবেছিলি আমি মরে গেছি? না, আমাকে আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছে তোকে শাস্তি দেওয়ার জন্য। আম্মু, ভাইয়াকে দেখো, ভাইয়াকে আগে হাসপাতালে নিয়ে যেতে হবে। নাফিসা বেগম সাইফার কথায় অবাক হয়। শাপলা তুই? হ্যাঁ, আমি শাপলা না, সাইফা সানজাদা বেগমের মেয়ে, স্বাধীন ভাইয়ার বোন। তুই এতদিন অভিনয় করেছিস তাহলে? হ্যাঁ, আমার ভাইয়ার জন্য। আর ভাইয়া এখন সুস্থ। তোদের দেওয়া ইঞ্জেকশন কাজ করে না এখন আর ভাইয়ার শরীরে। শিহা দৌড়ে গিয়ে সন্ধ্যাকে জড়িয়ে ধরে। আমি সব কথা শুনেছি আপু, কিন্তু ততক্ষণে ওরা তোকে মারতে শুরু করে দেয় আর আমি পুলিশকে নিয়ে আসি। সানজিদা বেগম, সাইফা, সন্ধ্যা, শিয়া সবাই অপেক্ষা করছে ওদের সামনে। সন্ধ্যা নির্বাক হয়ে আছে। আজকে যদি স্বাধীনের কিছু হয়ে যায় সে বাঁচবে তো? একজন ডাক্তার বের হয়ে বলল স্বাধীন ভালো আছে, আর বিপদ নেই, জ্ঞান ফিরলে যাতে সবাই দেখা করে। সকাল 9টা বাজে স্বাধীনের জ্ঞান ফিরে। সানজিদা বেগম গুটি গুটি পায়ে স্বাধীনের দিকে এগিয়ে যাচ্ছে। এত বছরের অপেক্ষায় অবশেষে শেষ হয়েছে। সানজিদা বেগমের চোখ দিয়ে আবিরাম জল গড়িয়ে পড়ছে। সানজিদা বেগমের বিশ্বাস হচ্ছে না স্বাধীন ওনার সামনে। স্বাধীনও তার মাকে দেখতে পেয়ে অবাক হচ্ছে। স্বাধীনের চোখ দিয়েও জল বইছে। মা ছেলের এমন মুহূর্ত দেখে সন্ধ্যা, শিয়া আর সাইফাও কান্না করছে। সানজিদা বেগম স্বাধীনের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে, কপালে চুমু খায়। স্বাধীনও মা বলে ডেকে ওঠে। তুই জানিস বাবা, তোর এই ডাকটা শোনার জন্য এখনো আমি বেঁচে আছি। আমি তোর বাবার ধোকার পরও আমি নিজেকে শান্ত দিয়েছি শুধু তোর জন্য। তোর কথা আর সাইফার কথা ভেবে আমি বেঁচে আছি। সাইফা গিয়ে স্বাধীনকে জড়িয়ে ধরে ভাইয়া বলে। সানজিদা বেগম বলছে, সাইফা তোর আপন বোন। সন্ধ্যা তুয়াকে নিয়ে আসে। সানজিদা বেগম তুয়াকে দেখে। তুয়া এইখানে কেন? মা, তুয়ার কোনো দোষ নেই। তুয়া এইসব কিছুই জানে না। ও আজও জানে স্বাধীন ওর আপন ভাই। তুয়াও স্বাধীনকে গিয়ে জড়িয়ে ধরে। সন্ধ্যা দূরেই দাঁড়িয়ে আছে। ওদের সবাইকেই একসাথে দেখে তৃপ্তির কান্না করছে সন্ধ্যা। সবাই চলে যেতেই সন্ধ্যা গিয়ে স্বাধীনের বুকে পড়ে। কান্না করতে করতে স্বাধীনের বুক ভাসিয়ে দেয়। আজকে যদি তোমার কিছু হতো তাহলে আমি কিভাবে বাঁচতাম? তুমি কেন বের হয়ে আসছিলে? তোমার কিছু হলে আমি কি বাঁচতাম বলো? আমার যে সুস্থ হওয়ার ব্যথা যেত, তোমার জন্য আবার পাগল হয়ে যেতাম। সন্ধ্যা শক্ত করে স্বাধীনকে জড়িয়ে ধরে। স্বাধীন, পড়ে যাবো, নামাও আমাকে। না, নামবো না। আজকে জানো আমার অনেক খুশি লাগছে। আমি বাবা হতে যাচ্ছি। এর থেকে খুশির খবর হয়তো পৃথিবীতে আর কিছুই হয় না। কিন্তু তুমি আমাকে আগে বলনি কেন? তুমি অসুস্থ ছিলে তাই। তখন কি বললে বুঝতে নাকি? এখন তো বুঝবো। স্বাধীন সন্ধ্যার গলায় মুখ ডুবিয়ে দেয়। ছাড়ো, কেউ এসে যাবে। না না, এখন শুধু তুমি আমায় আদর করবে আর আমি তোমায়। এখন কোথাও যেতে দেব না তোমায়। কথাগুলো বলে শেষ করতে পারলো না স্বাধীন। তখনই নিচে থেকে চিৎকারের শব্দ শুনে সন্ধ্যা আর স্বাধীন নিচে যায়। সন্ধ্যা নিচে রিহানকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। ও এইখানে কি করছে? স্বাধীন রিহানকে দেখে বলে উঠল, কে আপনি? এইখানে চিৎকার করছেন কেন? অন্যের বাচ্চার বাপ শাস্তে আপনার লজ্জা করে না? আমার বাচ্চাকে আপনার বাচ্চা ভাবছেন? সন্ধ্যার পেয়েতে আমার বাচ্চা। সন্ধ্যা আমাকে ভালোবাসে, এই যে প্রমাণ। রিহান সন্ধ্যার আর রিহানের কিছু আগের ছবি স্বাধীনকে দেখায়।
আপনার বাচ্চার মায়ের অভিনয় করছে, ওর সাথে আপনার সম্পত্তি ভোগ করতে পারে। সন্ধ্যা অবাক হচ্ছে রিয়ান এর এই সব কথা শুনে। কি বলছো এইসব রিহান? স্বাধীন, বিশ্বাস করো, ওকে আমি বিয়ের আগে ভালোবাসতাম, কিন্তু ও আমাকে টাকার লোভে নাভিজা বেগমের হাতে তুলে দেয়। মামির মাধ্যমে ও বলেছে ও আমাকে ওর করেই ছাড়বে, তাই এই সব বলেছে। বিশ্বাস করো, ওর সাথে আর কোনো সম্পর্ক নেই। ওকে কোনোদিন আমার হাতও ধরতে দেয় নাই। স্বাধীন কিছু না বলে রুমে চলে যাবার জন্য পা বাড়াতেই সন্ধ্যা স্বাধীনের কাছে গিয়ে, তুমি আমায় বিশ্বাস করো না স্বাধীন? স্বাধীন কোনো কথা বলছে না। সন্ধ্যা আবার বলল, কথা না বলে এইখান থেকে যেও না, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আর কখনো ফিরবো না। স্বাধীন কোনো কথা না বলে রুমে চলে যায়। সন্ধ্যা অবাক হয়ে দাঁড়িয়ে আছে। স্বাধীন ওকে বিশ্বাস করলো না। রিয়ান শয়তানি হাসি হাসছে। সাইফা গিয়ে রিয়ানকে একটা থাপ্পড় মারে। তুই এখান থেকে যাবি নাকি আমি পুলিশ ডাকবো? রিয়ান ভয় পেয়ে চলে যায়। যেটা চেয়েছিল রিয়ান সেটা হয়ে গেছে। সন্ধ্যা আর স্বাধীনের মাঝে পেঁচ লাগিয়ে দিতে এসেছিল রিয়ান। সাইফা জড়িয়ে ধরে সন্ধ্যাকে, ভাবি, ভাইয়া এইসব বিশ্বাস করেনি, চিন্তা করো না, আমি ভাইয়াকে সব বুঝিয়ে বলেছি। না সাইফা, ও সব বিশ্বাস করেছে, আর ওর কিছু মনে থাকতো না তো ইনজেকশন দিলে তাই ও এইসব বিশ্বাস করেছে। মাকে আর স্বাধীনকে দেখে রেখো, আমি আসছি। ভাবি, কি বলছো এসব? তুমি তুমি কোথায় যাবে? ভাইয়া, আমি কিন্তু তোমায় ছাড়া থাকতে পারবো না। পারবে সাইফা, খেয়াল রেখো। সন্ধ্যা বাড়ি ছেড়ে চলে আসে মামির বাড়িতে, কারণ মামি তার ভুল বুঝতে পেরেছে। অনেক কান্নাকাটি করেছিল, সন্ধ্যার সাথে মাপও চেয়েছে। শিয়া সব শুনে, ভাইয়াকে বুঝিয়ে কেন বললি না? এত কষ্ট করেছিস ভাইয়ার জন্য, আর এখন তোকে ভুল বুঝে? দাঁড়া, আমি যাচ্ছি। না শিয়া, দরকার নেই, ও ভালো থাকুক, আমি সেটাই চাই। ওই দিন যদি তোর বান্ধবী ডক্টর রাইসার কাছে না যেতি, ওনার সাথে পরামর্শ না করতি, ভাইয়া কিন্তু ভালো হতো না। ওনার ওষুধের জন্যই ওদের দেওয়ার ইঞ্জেকশন কাজ করতো না, আর ভাইয়া ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। সব ভুলে গেলে ভাইয়া? আপনার কিছু হয়নি তাই বলে এমন অভিনয় করবে? জানো কত ভয় পেয়ে গিয়েছিলাম। শিয়া কথাগুলো বলতেই সাইফা দৌড়িয়ে রুমে ভেতরে ঢুকে। ভাবি, ভাইয়া কেমন জানি করছে আগের মতো। ভাইয়া কি আবার পাগল হয়ে গেছে? তাড়াতাড়ি চলো ঘরে, সব ভেঙে ফেলছে। সাইফার কথা শুনে সন্ধ্যা আর কিছু না বলে সাইফার সাথে চলে যায়। স্বাধীনের রুমের ভিতরে গিয়ে দেখে সব ভেঙে চুরে ফেলেছে স্বাধীন। লাইট অফ করে বসে আছে। সন্ধ্যা স্বাধীনের কাছে এসে স্বাধীন বলে ডাক দিতেই স্বাধীন সন্ধ্যাকে জড়িয়ে ধরে, সন্ধ্যার বুকে মাথা রেখে। আপনি আমায় ছেড়ে কোথায় গিয়েছিলেন? আমার একা একা ভয় লাগে, আপনি জানেন না? আমাকে রেখে আর কোথাও যাবেন না বলেন। ছোট বাচ্চাদের মতো স্বাধীনের কথা শুনে সন্ধ্যা কান্না করে দেয়। বুকের মাঝে চেপে ধরে সন্ধ্যাকে, কোথাও যাব না, কথা দিলাম। আমি যে তোমায় ভালোবাসি অনেক, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তাহলে ছেড়ে গেলে কেন? নর্মাল ভাবে। আপনার কিছু হয়নি? কি হবে আবার? গেলে কেন বলো? রিহানের কথায় মাথা কেমন জানি করছিল, ইচ্ছে হচ্ছিল ওকে মেরে ফেলি। রাগ সামলাতে ঘরে আসছি, তাই বলে তুমি চলে যাবে? তাই বলে এমন অভিনয় করবে? জানো কত ভয় পেয়ে গিয়েছিলাম। ছেড়ে গেলে কেন? এই ভয়ে তোমার প্রাপ্য। শিহা, সাইফা, তুয়া আর সানজিদা বেগম ওদের মিষ্টি ঝগড়া দেখে চলে যায় হাসতে হাসতে। স্বাধীন কিছু বলতে যাবে সন্ধ্যাকে, তখনই সন্ধ্যা ঠোঁট ডুবিয়ে দেয় স্বাধীনের ঠোঁটে, কারণ সন্ধ্যা এখনো জানে স্বাধীনকে কিভাবে শান্ত করতে হয়। আমাদের গল্পটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।